প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আছি এস এম তানভীর আপনাদের সাথে। প্রিয় দর্শক, প্রতি সপ্তাহে দুদিন শনি ও রবিবার আমরা এই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে হাজির হই। আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর মধ্য থেকে নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। আমাদের আজকের আলোচনার বিষয় ডেঙ্গু ভয়াবহ হয়ে উঠছে। প্রিয় দর্শক, এই আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুজন অতিথি। আপনাদের সাথে পরিচয় করে দিই। আমার প্রথমেই বামে আছেন অধ্যাপক ডাক্তার মোজাহেরুল হক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সাবেক উপদেষ্টা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এবং তারপরেই আছেন অধ্যাপক ডাক্তার লেলিন চৌধুরী, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্বাগত। দর্শক, আমরা দেখছি দিন যত যাচ্ছে ডেঙ্গুর প্রকোপ ততই বাড়ছে এবং মৃত্যুর হারও বাড়ছে। ভয়াবহ হয়ে উঠছে এই পরিস্থিতি। এখনই যদি ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা না যায় তাহলে ভবিষ্যতে এটি প্রকট আকার ধারণ করবে। দর্শক, আমরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন দেখব। সময় যত গড়াচ্ছে ততই প্রকট হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে বাড়ছে ভিড়। সরকারি কিংবা বেসরকারি এমন কোনো হাসপাতাল নেই যেখানে ডেঙ্গু রোগী নেই। হাসপাতালগুলোতে অসংখ্য ডেঙ্গু রোগী ভর্তি রয়েছে। গেল 24 ঘন্টার পরিসংখ্যান বলছে ঢাকায় 605 জন, চট্টগ্রামে 49, রাজশাহীতে 18, খুলনায় 76, বরিশালে 102, সিলেটে 9, রংপুরে 30 এবং ময়মনসিংহে 38 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। এডিস মশার উচ্চ ঘনত্বের আবির্ভাব ঘটে 2000 সালে। 2023 সালে 3,21,179 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়। এর মধ্যে মারা গেছেন 705 জন। আর তাই নগরবাসী সামান্য জ্বর হলেই ভয়ঙ্কর ভীতি নিয়ে ছুটে আসছেন হাসপাতালগুলোতে। মূলত এখন সময়টা হলো ডেঙ্গুর সময়, যেহেতু ডেঙ্গুর সময় মূলত সেহেতু প্রথম স্টেপ হলো আমার পরীক্ষাটা করা। আশেপাশেও জ্বর বেড়ে যাচ্ছে, আমারও কয়েকদিন আগে জ্বর হয়েছিল, এর জন্য আসছি এখানে। ডেঙ্গু হয়েছে কিনা এই জন্য মেডিকেলে এসে পরীক্ষা করার জন্য নিশ্চিত হওয়ার জন্য আসা। তবে আতঙ্কিত না হয়ে কোন ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হয় সেই বার্তাই দিলেন এই চিকিৎসক। যেহেতু এখন ডেঙ্গুর সিজন চলতেছে, তো ডেঙ্গুর টেস্ট, প্রাথমিক একটা টেস্ট আছে, ওই টেস্টটা করতে হবে। এর সাথে যদি গায়ে র্যাশ কিংবা বমি বমি ভাব কিংবা কোনো জায়গা দিয়ে যদি রক্তক্ষরণ হয় তাহলে অতি সত্বর হসপিটাল আসতে হবে। পরামর্শ দিলেন কিভাবে ডেঙ্গু থেকে বাঁচতে কি কি খেতে হবে এবং নিতে হবে চিকিৎসকের পরামর্শ। কে প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার দিতে হবে এবং রোগীকে আমরা মশারির মধ্যে রাখার চেষ্টা করব যাতে ওনার থেকে আরেকজন এফেক্টেড হতে না পারে। হ্যাঁ, আর রোগীকে সর্বদা একটু কেয়ারফুলি মেনটেন করতে হবে। রোগীর গায়ে কোনো র্যাশ উঠেছে কিনা, কোনো দিক থেকে রক্তক্ষরণ হচ্ছে কিনা, প্রচণ্ড মাথা ব্যথা বমি ভাব আছে কিনা, সেসব খেয়াল রাখতে হবে। ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের 10টি অঞ্চলে 54টি ওয়ার্ডে মশা নিধনে 150 জন সুপারভাইজার সহ 1050 জন কর্মী রয়েছে। আর দক্ষিণ সিটির 10টি অঞ্চলে 75টি ওয়ার্ডে একই সংখ্যার কর্মী রয়েছে মশা নিধনের কাজে। আবু সেদপু, মাই টিভি, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখলাম। এখন চলে যাচ্ছি আমাদের আলোচনায়। প্রথমেই আমি জানতে চাইব অধ্যাপক ডাক্তার মোজাহেরুল হক, আপনার কাছে এই ডেঙ্গু প্রকোপটা দিন দিন ভয়াবহ হয়ে উঠছে এবং এখনই যদি এটা নিয়ন্ত্রণ করা না যায় তাহলে আমরা বলতে পারি যে এটি ভবিষ্যতে আরও প্রকট আকার ধারণ করবে। তো আমরা দেখছি যে প্রতি বছর 2 সিটি কর্পোরেশনের তরফ থেকে শত শত কোটি টাকা, প্রায় 200 কোটি টাকার মতো বাজেট নেওয়া হয়। তাহলে এই বাজেটগুলো যাচ্ছে কোথায় এবং ডেঙ্গু নিয়ন্ত্রণ আসছে না কেন? ধন্যবাদ আপনাকে। বিষয়টা হলো যে আমরা যে ডেঙ্গুটা নিয়ে কথা বলছি, আমাদেরকে প্রথমে জানতে হবে যে এটা কিভাবে হচ্ছে আর কখন হচ্ছে। এই যে প্রকোপের কথাটা আপনি বললেন, প্রথম কথা হলো ডেঙ্গু একটা মশার একটা, আমরা বলতে পারি যে মাধ্যমেই কিন্তু লোকের মধ্যে ছড়ায়। এখন এটা ছড়াতে গিয়ে আমরা কি দেখি কি একজন ডেঙ্গু আক্রান্ত মানুষকে একটা মশা কামড়াতে হবে এবং সেই মশা আবার এই জীবাণুটা বহন করে নিয়ে আরেকজনকে যখন কামড়াবে তখন তার ডেঙ্গু হবে। এটা অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। আমার মনে হয় প্রত্যেকটা লোকেরই এটা জানা আছে। সেই জন্যই মশার কামড়ে ডেঙ্গু হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে ডেঙ্গুর নিয়ন্ত্রণের কৌশল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি ঠিকই বলেছেন যে প্রকোপ বাড়ছে এবং প্রকোপটা কখন বাড়ে আমাদের কিন্তু যারা
স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন তারা যেমন জানেন, জনস্বাস্থ্যবিদরাও জানেন এবং আমাদের অনেক সাধারণ মানুষও জানেন যে কখন এটা বাড়ে, কোন সিজনটায়। বেশিরভাগ সময় দেখা যায় আমাদের দেশে যেটা ডেঙ্গুটা হয় সেটা হলো সাধারণত বৃষ্টির পরে, মানে রেইনি সিজনে বেশি হয়, এবং রেইনি সিজন এবং তার পরবর্তী সিজনটাতেও। তো এখন আমরা যে সময়টাতে আছি এটা ঠিক বৃষ্টি এবং বৃষ্টির পরবর্তী সময়টাতে, এবং এই সময়টাতে কিন্তু এই যে মশার যে জন্মস্থান, সেই জন্মস্থানগুলিতে প্রচুর মশা কিন্তু জন্ম নিচ্ছে, এবং জন্ম নেওয়ার ফলে এরা কিন্তু আমাদের এনভায়রনমেন্টে ছড়িয়ে পড়তেছে। তার মানে এটার মাত্রাটা বেড়েছে, এবং এটার মাত্রা বাড়ার ফলে হচ্ছে কি, যেহেতু ডেঙ্গু রোগী আছে, সেই রোগীকে যখন এই মশা, যেটা আমাদের সবাই জানা, কামড় দিচ্ছে এবং তারপরে গিয়ে আরেকজনকে, সুস্থ মানুষকে যখন কামড়াচ্ছে, তখন কিন্তু জীবাণুটা ঠিক তার মধ্যে সংক্রমণ করে দিচ্ছে। এখন এটার আমরা যদি চিন্তা করি, এটার যে ভয়াবহতাটা এখন আমরা দেখতে পাচ্ছি এবং দিন দিন বাড়ছে, আপনি যেটা মেনশন করলেন, সেইটার একটা মুখ্য কারণ, মানে মূল কারণ হলো যে মশার সংখ্যায় বাড়ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, সংখ্যায় বাড়ছে। এবং নিয়ন্ত্রণের জন্য যে পদ্ধতি আছে, আমরা সেই পদ্ধতিটা কিভাবে ব্যবহার করছি, এটা নিয়ন্ত্রণের মেইন পদ্ধতি যেটা, সেটা হলো যেখানে মশক জন্মগ্রহণ করছে, জন্ম নিচ্ছে, ডিম পাচ্ছে এবং সেখান থেকে হচ্ছে, সেই জায়গাটাকে আমাদের আগে পরিষ্কার করতে হবে, যাতে সেই জায়গাটা না থাকে যেখানে এটা জন্ম নেবে, সেই জায়গাটা ধ্বংস করতে হবে যাতে এটা না হয়। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে যে আমরা যদি শুধু ঢাকা শহরটাকেই ধরি, ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু এই মশক প্রজনন কেন্দ্র হিসাবে আমাদের খালগুলি, যেগুলি জলাবদ্ধ হয়ে আছে, অনেক খাল মরে গেছে, অনেক খাল প্রায় শুকিয়ে গেছে, এই সমস্ত জায়গাগুলি কিন্তু ফার্টাইল ল্যান্ড, যেই জায়গায় তাদের জন্য, বা ফার্টাইল সাইট এই মশক জন্মের জন্য, এবং সুতরাং বাড়ছে, এবং বাড়ার ফলে যেটা হচ্ছে এটা যে ট্রান্সমিট করতেছে মানুষের মধ্যে, এরা যখন সংখ্যায় বাড়বে তখন তারা তো মানুষকে কামড়াতে যাবে, এবং কারণ তাদের একটা খাদ্য তো আমাদের রক্ত, তাই না? সুতরাং এইভাবেই এটা বাড়ছে এবং আস্তে আস্তে ছড়িয়ে পড়তেছে, এবং যতক্ষণ পর্যন্ত না আমরা এই প্রজনন কেন্দ্রগুলি ধ্বংস না করতে পারবো, ততদিন আমরা কিন্তু চিন্তাই করতে পারি না যে এটা নিয়ন্ত্রণ করা যাবে। এটা আমি একটা দিক শুধু বললাম, যে আগে আমাদের চিন্তা করতে হবে যে মশক প্রজননের জায়গাগুলি ধ্বংস করতে হবে যাতে মশা জন্মগ্রহণ করতে না পারে। এইটা হবে 1 নম্বর কাজ, যাতে আমরা এটাকে থামাতে পারি। কোন কোন ধরনের জায়গায় এই ডেঙ্গু প্রজননটা বেশি হচ্ছে এই মুহূর্তে? হ্যাঁ, আমি আগে একটু উল্লেখ করছিলাম যে আমাদের কিন্তু দেখেন ঢাকা শহরে প্রচুর খাল ছিল এক সময়, এবং আমাদের এই খালের মাধ্যমে পানি যেমন আসতো, আবার নিঃসরণ হয়ে নদীতে গিয়ে পড়তো। এখন যেটা হচ্ছে সেটা হলো যে একমাত্র বৃষ্টির পানিটা সেটা খালের মধ্যে জমা হচ্ছে, এবং এটা জলাবদ্ধতা সৃষ্টি করতেছে, এবং এটা সেই জায়গাটাগুলি কিন্তু মশক প্রজনন কেন্দ্র হিসাবে আমরা দেখছি। এখন দুটো উপায় আছে, একটা হলো খালগুলিকে আমরা খনন করে এইগুলিকে পানি নিঃসরণের ব্যবস্থাটা যদি আমরা করতে পারি, যে নদীর পানিতে চলে যাবে, আবার নদীর পানিতে আসবে, সাধারণত যেটা হয়, সেটা যদি আমরা করতে পারি খালগুলি খনন করে, তাহলে সবচেয়ে উত্তম উপায় হবে যে মশক প্রজনন কেন্দ্রগুলি নষ্ট হবে। আরেকটা যেটা, সেটা আমরা করতে পারি যে জলাবদ্ধ জায়গা কোনগুলি, সেগুলিতে জনগণকে সম্পৃক্ত করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটা কথা বলে, সেটা হলো জনগণকে সচেতন করা এবং জনগণকে এটার সাথে সংশ্লিষ্ট করা। কিন্তু আমরা মশক নিধনের বেলায় আমরা যেটা দেখি সেটা হলো, শহরের মধ্যে যেটা দেখি সেটা হলো মশক নিধনের জন্য কিন্তু ঔষধ ছড়ানো হচ্ছে। ঠিক আছে, এটা মিউনিসিপ্যাল কর্পোরেশন তাদের একটা দায়িত্ব নিয়ে এই কাজটা করতেছে, কিন্তু আমরা জনগণ কি সম্পৃক্ত হয়েছি? আমরা কি কেউ তাদেরকে বলেছি যে এখানে আসেন, এখানে ওষুধ ছড়ান, আমার ঘরে আসেন, আমার ঘরে ছড়ান ওষুধ? এটা হলো জনসম্পৃক্ততা। এই জনসম্পৃক্ততাটা হয়নি, এবং এটা করতে হলে যেটা করতে হবে সেটা হলো প্রতিটি ওয়ার্ডে কমিশনার আছে, সেই কমিশনার কিন্তু একটা মূল দায়িত্ব এই জিনিসটা, মশক নিধনটা। কিন্তু আমরা কি কোনো সময় দেখেছি কমিশনার প্রতিটি গলিতে অলিতে এসে মানুষের ঘরে ঘরে গিয়ে
থেকেছেন যখন নাকি মশার ওষুধটা ছড়াচ্ছে? যতক্ষণ পর্যন্ত না আপনি জনগণকে সম্পৃক্ত করতে না পারবেন, মানে আমি নিজে সম্পৃক্ত না হব, ততক্ষণ পর্যন্ত এটা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে শেষ করি। আমরা এখানে কে না জানি, এই যে জনগণ যারা টিভি দেখছেন, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সবাই জানি। তারপরেও কি আমরা যদি জিজ্ঞেস করি যে এই লোকটা ধূমপান করছে, যে সে কি জানে না এটা, দেখবেন সে বলে যে স্যার আমি জানি, এটা খেয়ে আর খাবো না, বা কিন্তু তারা কিন্তু ছাড়ে না। তার মানেটা হলো জনগণ খালি সচেতন হলে হবে না, সম্পৃক্ত হতে হবে। এই কথাটার উপরে দৈনন্দিন কাজে সেই প্র্যাকটিসটা থাকতে হবে, সে তাকে ইনভলভ হইতে হবে ওটার মধ্যে। যে আমি আপনাকে বলছি সিগারেট খাবেন না, হ্যাঁ, কিন্তু আমি খাচ্ছি, তাইলে তো হচ্ছে না। আসলে এই প্রতি বছর এই ডেঙ্গু রোগী বাড়ছে। ডেঙ্গু কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, কোথায় প্রজনন হচ্ছে, চিকিৎসা, এগুলো নিয়ে প্রতিনিয়তই কথা হচ্ছে। তো আসলে সমস্যাটা কোথায়, এটা নিয়ে আমরা আলোচনা করব। পরবর্তীতে আসছি আপনার কাছে ডক্টর লেলিন চৌধুরী। আমরা আসলে জানতে চাচ্ছি যে ডেঙ্গু কেন হচ্ছে, কোথায় প্রজনন হচ্ছে, প্রজননের জন্য নিয়ন্ত্রণ কি করা উচিত, সেই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়তই আলোচনা হচ্ছে। এখন আমাদের জানার আগ্রহটা যে আসলে কর্তৃপক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? প্রতি বছর যেহেতু আমরা একটা সমস্যার সম্মুখীন হচ্ছি, তাহলে সেটা আমাদের একটা অভিজ্ঞতা হচ্ছে প্রতি বছরের নেয়, তাহলে প্রতি বছর এটা কমার কথা। আবার আমরা দেখছি আগে শুধু ঢাকা শহর বা বড় শহরগুলোতে ছিল, এখন ঢাকার বাহিরেও আমরা এর প্রকোপ দেখতে পাচ্ছি। আসলে এটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? ধন্যবাদ। নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? কখন নিয়ন্ত্রণ করা যায়? যখন যে কারণে ডেঙ্গু হচ্ছে সেই কারণগুলো দূর করার জন্য বিজ্ঞানসম্মত সঠিক পদক্ষেপ নেওয়া হয় এবং তার বাস্তবায়ন করা হয়, তখনই তো। দেখুন, এর আগেই পূর্ববর্তী আলোচক উল্লেখ করেছেন, ডেঙ্গু প্রকোপের সাথে 3টি বিষয় যুক্ত। একটি হচ্ছে ডেঙ্গুর ভাইরাস, সেই ভাইরাসটিকে মানুষের শরীরে বহন করার জন্য এডিস মশা, এবং যে মানুষটি আক্রান্ত হলো সেই মানুষের শরীর থেকে যেন আর কারোর শরীরে সেই ভাইরাসটি না যেতে পারে, এই জন্য সেই মানুষটিকে মশার থেকে আলাদা করে ফেলায়। 3টা কাজ তো। প্রথম যে ভাইরাসটি, বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপটা বেশি শুরু হয় 2000 সনের, এটি 2024, 2 দশক পার হয়েছে, 2 যুগ পার হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের ডেঙ্গু ভাইরাসের স্বভাব চরিত্র ধরন নিয়ে কোনো ব্যাপক বিজ্ঞানভিত্তিক গবেষণা আমরা করতে পারিনি। এবছর যে ডেঙ্গুগুলো হচ্ছে, এটি গত বছরের ভাইরাস নাকি তার আগের ভাইরাস নাকি নতুন কোনো রূপান্তর হয়েছে, সেটা কিন্তু আমরা এখন জানি না। আমি রূপান্তরের কথা এই কারণেই বললাম যে ইতিমধ্যেই কিন্তু ডেঙ্গু জ্বরের যে লক্ষণগুলো ছিল, উপসর্গ ছিল, সেগুলো বদলে গিয়েছে। আগে আমরা জানতাম এবং যেটি বর্ণনা করা হয়ে থাকে যে ডেঙ্গুতে তীব্র জ্বর হবে, 103, 4, 5 জ্বর হবে, কিন্তু এবছর আমরা দেখছি জ্বর তেমন নাই, 99 ডিগ্রি ফারেনহাইট বা 100 ডিগ্রি ফারেনহাইট জ্বর, কিন্তু তীব্র শরীর ব্যথা, অথবা তার শুধু শরীর ব্যথা এবং পাতলা পায়খানা হচ্ছে, সেটিও কিন্তু ডেঙ্গু দেখছি। এই যে কেন লক্ষণগুলো বদলে গেল, এর পেছনে ডেঙ্গু ভাইরাসের চরিত্রে কোনো বদল হলো কিনা, সেই জাতীয় কোনো গবেষণা নাই। দ্বিতীয়ত, আমরা জানি এডিস মশার 2টি ধরন এখন বাংলাদেশে ডেঙ্গু ছড়াচ্ছে। একটি হচ্ছে গৃহবাসী বা আবাসিক ধরনের এডিস মশা, যেটার নাম হলো এডিস ইজিপ্টি, যেটি মানুষের বাড়ি ঘরে থাকে। আরেকটি হচ্ছে ঝোপঝাড়ে থাকে, এডিস অ্যালবোপিক্টাস বা বুনো ধরনের এডিস মশা। এই দুটোকে মারার জন্য, নির্মূল করার জন্য 2টি পৃথক কৌশল থাকতে হবে। সেই কৌশলগুলো কিন্তু এখন পর্যন্ত প্রণয়ন করা হয়নি। আরেকটি ব্যাপার হচ্ছে, ডেঙ্গু এখন তো শুধু শহরের রোগ না, আমরা যে ঢাকা শহরের কথা বলছি, এটি তো সারা দেশের রোগ। 2019-এর মহামারীর মধ্য দিয়ে ডেঙ্গু সারা দেশে ছড়িয়ে পড়ে। এখন সারা দেশে যেহেতু ডেঙ্গু ছড়িয়ে পড়েছে, সারা দেশে মশা নিয়ন্ত্রণ এবং নির্মূল করার জন্য একটু কেন্দ্রীয় একটি পরিকল্পনা থাকতে হবে, সুসমন্বিত পরিকল্পনা, এবং সেই পরিকল্পনাগুলোকে ক্ষেত্র বিশেষে বা অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় সরকারের যে পরিষদগুলো, সিটি কর্পোরেশন বা পৌরসভা বা ইউনিয়ন পরিষদ বাস্তবায়ন করবে, এবং কোনো কোনো ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার বাস্তবায়ন কেন্দ্রে, কোনো কোনো ক্ষেত্রে
স্বায়ত্তশাসিত সংস্থা, যেমন ধরুন এয়ারপোর্টে যে ডেঙ্গুগুলো হচ্ছে, অথবা ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকাতে যে ডেঙ্গুগুলো হচ্ছে। কারণ আবাসিক এলাকা কিন্তু একটি আলাদা জায়গা, এয়ারপোর্ট আরেকটি জায়গা, ক্যান্টনমেন্ট আরেকটি জায়গা। তাহলে এইসব জায়গায় কীভাবে বাস্তবায়িত হবে, এর একটি সামগ্রিক ওয়েল কোঅর্ডিনেটেড সুসমন্বিত যে পরিকল্পনা এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু 2 যুগ পার হয়ে যাওয়ার পরেও করা হয়নি। এটি একটি ব্যাপার। তারপর আমরা বারবার লোকজনকে বলে আসি যে মশার প্রজনন ক্ষেত্র চারণভূমি হচ্ছে প্রথমত মানুষের বাড়ি, বাড়ির ভেতরে ফুলের টব বা ফ্রিজের পেছনে পানি জমে থাকা বা অন্য কোথাও পানি জমে থাকা, অথবা ছাদে অথবা অন্য কোনো জায়গায় পানি জমে থাকা, বাড়ির চারপাশের যে জায়গাগুলো, দুটো বাড়ির মাঝখানে ডাবের খোসা, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি নানা জায়গায় পানি জমে থাকে, সেগুলো বলে থাকে। এবং জনপরিসর বা পাবলিক স্পেসে অনেকগুলো জমে থাকে, যেমন টায়ার, ভাঙা কাঁচ, পলিথিন, প্লাস্টিক ইত্যাদির মধ্যে পানি জমতে পারে, এটি আমরা বলি। তার পাশাপাশি বুনো ধরনের যে এডিস মশাটি, যেটি আমাদের আবাসিক জায়গার চারপাশে ঝোপঝাড়ে থাকে, সেগুলো কিন্তু পরিষ্কার করার কথা আমরা কখনো বলি না। এবং আপনি লক্ষ্য করবেন এই যে কখনো কখনো যে ওষুধ ছেটানো হয়, সেটা কিন্তু ঝোপঝাড়ে ছেটানো হয় না। তাহলে আমাদের একটি সুসমন্বিত পরিকল্পনা প্রণয়ন করে সেটি বাস্তবায়ন করতে হবে, যার হদিস গত 2 যুগ পার হওয়ার পরে আমরা পাই নাই। তৃতীয়ত হচ্ছে, আমরা এর আগে বলছিলাম যে যেসব রোগীর ডেঙ্গু হয় তাদেরকে অবশ্যই মশারির ভেতরে থাকতে হবে, কারণ না হলে সেই ডেঙ্গু রোগীর শরীরে একটি মশা কামড়িয়ে রক্ত নিয়ে সে ডেঙ্গুবাহী হয়ে যাবে, আরেকজন মানুষকে কামড়াবে। এটি কোথায় করতে হবে? হাসপাতালগুলোতে। আমরা গত বছর পর্যন্ত দেখেছি, এবছরও দেখছি, আমাদের দেশের অনেকগুলো জায়গা, উপজেলা স্বাস্থ্য প্রকল্প বা অনেক জায়গায় এখন পর্যন্ত আমরা মশারি দেখতে পাচ্ছি না। রোগীকে বলা হয় বাড়ির থেকে মশারি নিয়ে আসার জন্য। আসলে তো এটা হওয়া উচিত না। হাসপাতাল এত কিছু করতে পারে, সরকার সারা দেশে যতগুলো বেড রয়েছে সেই তার সবগুলো ডেঙ্গু বেডের জন্য মশারি জোগাড় করা তো কঠিন না। অতএব এই কাজটি করতে হবে। এবং যথার্থই বলা হয়েছে যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করতে হবে। আমরা সাধারণ মানুষকে কিভাবে সম্পৃক্ত করব? ডাকলেই তো এসে মিছিল করলে তো সাধারণ মানুষ ডেঙ্গু নিধন করবে তা না। আসলে প্রত্যেকটি এলাকায় বা পাড়া মহল্লায় একটা স্বেচ্ছাসেবক দল করতে হবে, স্থানীয় সরকার প্রতিনিধি যারা আছে তাদের উদ্যোগে। সেখানে স্থানীয় লোকজন থাকবে, স্বেচ্ছাসেবীরা থাকবে, তারা প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে বাড়ির যে অধিবাসী তাদেরকে সেই বাড়িটি পরিষ্কার করার কথা বলবে, দেখাবে কিভাবে পরিষ্কার করে, এবং চারপাশটাও পরিষ্কার করবে। জনপরিসর বা পাবলিক স্পেসগুলিতে এই স্বেচ্ছাসেবকরা নিজেরা পরিষ্কার করবে। অন্যদিকে যদি কারোরও বাড়িতে জ্বরের রোগী থাকে, সেটি যথাযথ স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছে খবরটা পৌঁছে দেবে। তারা এসে রোগীর রক্ত নিয়ে পরীক্ষা করে দেখবে ডেঙ্গু কিনা, যদি হয় সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এভাবেই কিন্তু আমরা করতে পারি। এজন্য সেই স্বেচ্ছাসেবক দলকে 2 বা 3 ঘন্টার একটা প্রশিক্ষণ দিলেই কিন্তু যথেষ্ট। এখন পর্যন্ত এই কাজগুলো আসলে করা। আমরা আবারও ফিরছি আপনার কাছে, জনাব মোজাহিরুল হক। আমরা এই স্বেচ্ছাসেবক যারা কাজ করবে এই মশা নিধনের ক্ষেত্রে, এরকম বিষয়টা নিয়ে যদি আমরা দেখি, আমরা কিছুদিন আগে দেখেছি যে ছাত্রছাত্রীরা স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্ন এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো করেছিলেন, এবং সেক্ষেত্রে আমরা দেখেছি একটা ভালো অবস্থার সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন আর ওই রকম উৎসাহ তাদের মধ্যে দেখছি না। তাহলে কি তারা আর নিরুৎসাহিত হচ্ছে? তাদেরকে উৎসাহী করার জন্য কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে আমি একমত লেনিন সাহেব যে বক্তব্য রাখলেন, কিন্তু একটু আমি ভিন্নভাবে কথাটাকে বলছি। সেটা হলো যে প্রথমে আসি যে সমস্ত জায়গায় পানি জমে, সেই সমস্ত জায়গাগুলি প্রত্যেকে যদি তার বাড়ির, উনি উদাহরণগুলি দিয়েছেন কোথায় কোথায় থাকতে পারে। আমি কিন্তু ওই যে ছোটোখাটো জায়গাগুলিতে যেগুলি থাকছে সেগুলির চেয়ে আমি ব্রডার পার্সপেক্টিভে বলছিলাম যে মজা খাল তো একটা বিরাট খাল, শহরের এক মাথা থেকে আরেক মাথা, সেইখানে বিভিন্ন জায়গায় এই ধরনের পানি জমে, এবং সেখান থেকে যেগুলি হবে ওইগুলি না, যতক্ষণ পর্যন্ত আমরা নিরোধ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা যে অন্য যে উদাহরণগুলি আমরা পেলাম, এই উদাহরণকৃত জায়গাগুলি আমাদের রিচে থাকলেও আমরা এগুলি পরিষ্কার করার পরেও, যেহেতু অনেকগুলি খাল ঢাকা শহরে, ইফ আই রিমেম্বার কারেক্টলি 93টার মতো খাল আছে, অধিকাংশই নোংরা অবস্থা এবং অধিকাংশই প্রায় ভরাট হয়ে গেছে, এবং সেইখানে দুনিয়ার আবর্জনা
দুপাশ থেকে যত ভবন আছে সেখান থেকে সব ফেলা হচ্ছে এবং এইগুলি পরিষ্কার করার কোনো ব্যবস্থা মিউনিসিপ্যাল কর্পোরেশনের নাই, তারা নেয়ও না। হ্যাঁ, তো আমি ওনার ইসের সাথে অ্যাড করছি এটাকে আবার আবার আমি আবার নতুন করে আবার এই কথাটা মনে করিয়ে দিচ্ছি যদি কোনো শ্রোতা থাকেন মিউনিসিপ্যালিটিতে। এখন আসেন যে রোগের কথাটাই আমি একটু যদি বলি আপনাদেরকে, যে আপনি একটা বিরাট সংখ্যক লোক তারা কিন্তু ডেঙ্গিতে ভুগছেন, কিন্তু তারা জানেন না যে তারা ডেঙ্গুতে ভুগছেন, তাদের আত্মীয় স্বজনও জানেন না তারা ডেঙ্গুতে ভুগছেন। একটা কখন তারা জানছেন, যখন নাকি 104 ডিগ্রির মতো জ্বর হচ্ছে এবং সে মুভমেন্ট করতে পারছে না, হি ইজ কমপ্লেইনিং অ্যাবাউট হিজ ফিভার অ্যান্ড আদার থিংস। তারপরে সে একটা সময়ে তাকে পরীক্ষা করতে নিয়ে গেলে তখন সে জানে তার ডেঙ্গু হয়েছে। এর আগে কিন্তু তার এই যে জ্বর হয়েছে সে এটা ওটা ওষুধ খাচ্ছে, যেমনটা বলছিলেন জনাব লেলিন, যে এখন আসলে জ্বরের বিষয়টাও নেই, এখন ডেঙ্গুর যে ভ্যারিয়েন্ট সেখানে জ্বর ছাড়াও কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। তো এখন কোন কোন ধরনের লক্ষণ দেখা দিলে আমরা বুঝতে পারবো যে আসলে ডেঙ্গুর সম্ভাবনা না, রয়েছে? লক্ষণ দেখে সত্যিকারের ভাবে সেইভাবে আপনি ডেঙ্গু ডায়াগনোস করা, আমি একটা ঢালাও কথা বলছি আর কি, যে ডায়াগনোসিস করাটা সাধারণ পাবলিকের জন্য না, সেটা আপনার আমার লেনিন সাহেবের জন্য। তাহলে একটা রোগী কখন আসলে বুঝবে যে তার এইটাই আমি আসতে চাচ্ছি, একটা লোক বুঝবে না কোনোদিনই, সে বুঝবে তার খুব বেশি জ্বর, এইটুকু বুঝবে। এখন লক্ষণ যেগুলি আছে সেই লক্ষণগুলি দেখে কোনো রোগী কোনো সময় বলবে না যে আমার ডেঙ্গু হয়েছে, আমি ডাক্তারের কাছে যাই চিকিৎসার জন্য। তো যেই জায়গাটায় আমি আসতে চাচ্ছি যে একমাত্র পরীক্ষার মাধ্যমে কিন্তু ডেঙ্গু শনাক্ত করা যাবে, এই পরীক্ষা করা ছাড়া কিন্তু, সেই পরীক্ষাটা কি, সেটা হলো রক্ত পরীক্ষা করে আমরা যেটা করি। হ্যাঁ, এছাড়া তো আপনি ডেঙ্গু শনাক্ত করতে পারছেন না। কিন্তু এই জায়গাটায় একটা মারাত্মক গ্যাপ রয়ে গেছে। গ্যাপ মানে কোনো সময় কোনো সাধারণ মানুষ তারা কিন্তু স্বেচ্ছায় রক্ত পরীক্ষার জন্য যায় না। এটা কখন যায়? আমি প্রথমেই বলেছি যে ডেঙ্গু আপনার হয়েছে, কিন্তু একেবারে জ্বর থেকে শুরু করে অন্যান্য গায়ে ব্যথা থেকে শুরু করে অনেক কিছু আছে সিমটম, সেগুলি নাই, কিন্তু সে ডেঙ্গুতে ভুগতেছে, পরীক্ষা করলে তার মধ্যে ডেঙ্গু পাওয়া যাবে। এই ধরনের একটা নাম্বার অফ পেশেন্টস কিন্তু আমাদের দেশে আছে। সুতরাং মিস করছি আমরা এখানে। পরবর্তীতে কাদেরকে মিস করছি? যাদের ডেঙ্গু হয়েছে কিন্তু তারা টেস্ট করাচ্ছে না, তারা জ্বর, গলা ব্যথা, মাথা ব্যথা, তারপরে শরীর ব্যথা, এই সমস্ত ওষুধ তারা নিজেরা খাচ্ছে, অথবা ডাক্তারের কাছে যায় বলতেছে ডাক্তার সাহেব আমার জ্বর, আমার ওষুধ। ডাক্তার তো না, বিশেষ করে ডিসপেন্সারিগুলি মানে গ্রামে গঞ্জে যে সমস্ত ওষুধের দোকান থাকে সেইখান থেকে কিন্তু তারা এই সমস্ত ওষুধ দিয়ে খাচ্ছে। সুতরাং ধরা পড়ছে না। কখন ধরা পড়ছে ডেঙ্গুতে? এইটা হলো তৃতীয় পর্যায়ে। তৃতীয় পর্যায়ে কি হচ্ছে? তৃতীয় পর্যায়ে হচ্ছে তার ব্লিডিং শুরু হয়ে গেছে। তার মানে ডেঙ্গির একটা সিমটম হলো যে সাইন হলো যে তার যে ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেল থেকে রক্ত লিক করবে। লিক করার ফলে তার শরীরে দুটো জিনিস হবে। একটা হলো সারা শরীরে র্যাশ দেখা যাবে, সে বুঝতে পারবে যে সারা শরীরে তার যে রক্তের বের হয়েছে সেগুলি র্যাশটা দেখা যাচ্ছে। এই র্যাশটা দেখা গেলে জ্বর থাকলে তখন সে সবচেয়ে সতর্ক হবে এবং মনে করবে তার একটা সিরিয়াস কিছু, তখন সে ডাক্তারের কাছে যাবে এবং পরীক্ষা করে জানতে পারবে যে তার ডেঙ্গু হয়েছে। এখন কথা হলো ডেঙ্গির কি কোনো চিকিৎসা আছে? ডেঙ্গির কিন্তু কোনো চিকিৎসা নাই। সুতরাং ডেঙ্গির যদি চিকিৎসা না থাকে, আপনি ডায়াগনোসিস করে তো কোনো লাভ হচ্ছে না। তাহলে কি হতে পারে? আমরা লোকটাকে কিভাবে এখন সাহায্য করতে পারি? সাহায্য করতে পারি শুধু এইভাবে যে তার এই যে রক্ত লিকিংয়ের কারণে তার রক্ত শূন্যতা দেখা যেতে পারে, আমরা সেই সমস্ত চিকিৎসাগুলি যদি করি, পরবর্তী চিকিৎসাগুলি করি সাইনের, সিমটমের, তাহলে তার যদি হায়াত থাকে তাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি। আর যদি আরও সিভিয়ার হয়ে যায় তাহলে আমরা তাকে বাঁচাতে পারবো না। এই হলো সোজা কথায় একটা ডেঙ্গি রোগীর শুরু থেকে পরিণতি। সুতরাং আমাদের কি করা উচিত এই জায়গাটা আমরা জানবো অনুষ্ঠানের পরে, যে আমরা একটা ছোট্ট বিরতি নিব। শিওর। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। এই পর্যায়ে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। আমরা আলোচনা করছিলাম ডেঙ্গু এবং এর ভয়াবহতা নিয়ে।
জনাব লেলিন, আমরা যদি মোজারুল সাহেবের কথা থেকে আসি যে ডেঙ্গু আক্রান্ত হওয়ার পরে আসলে এটার স্পেসিফিক কোনো চিকিৎসা নেই, তাহলে একজন রোগী কখন ডেঙ্গু আক্রান্ত হলে বুঝতে পারবে এবং সে কখন হসপিটালে যাবে এবং এর পরবর্তী কার্যকলাপ বা পদক্ষেপ কি? ধন্যবাদ। ডেঙ্গু রোগীর জীবাণু মানে ডেঙ্গু ভাইরাস যদি 100 জন মানুষের শরীরে প্রবেশ করে, কম বেশি 80 জনের শরীরে কোনো লক্ষণ দেখা যায় না। বাকি যে 20 জন, সেই 20 জনের শরীরে 3 ধরনের লক্ষণ দেখা যায়: মৃদু, মধ্যম এবং তীব্র। যাদের মৃদু লক্ষণ দেখা যায় তারাও ডাক্তারের কাছে যায় না, মধ্যম লক্ষণ যাদের তারা এবং তীব্র লক্ষণ যাদের তারা চিকিৎসকের কাছে যায়। এবং হাসপাতালে কিন্তু এই যে 100 জনের শরীরে যে ভাইরাস প্রবেশ করলো তার মধ্যে 4 থেকে 5 জন, কখনো 3 থেকে 4 জন মাত্র হাসপাতালে ভর্তি হয়। এটি আমাদের মনে রাখতে হবে। ডেঙ্গুর কোনো চিকিৎসা নাই, কথাটা কিন্তু ভিন্ন অর্থে। অর্থাৎ ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ, এই ভাইরাসকে নির্মূল করার জন্য, হত্যা করার জন্য কোনো ওষুধ নেই। কিন্তু ডেঙ্গুর কারণে শরীরে যে বিরূপ প্রতিক্রিয়াগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু আমরা বলি উপসর্গ ভিত্তিক যে চিকিৎসা, সেটা দিয়ে কিন্তু অনেকটাই রোগীকে সাহায্য করতে পারি। যেমন রোগীর শরীরে পানি বা তরল পদার্থের পরিমাণ কমে গেল, সেটি স্যালাইনের মাধ্যমে, সেটি শিরাপথে হোক অথবা মুখে হোক, খাইয়ে আমরা সেই তরল ভারসাম্য রক্ষা করতে পারি। ব্লাড প্রেশার কমে গেল, ব্লাড প্রেশার বাড়ানোর ব্যবস্থা করতে পারি। যেমন ধরুন ডেঙ্গুতে বিপদের দিক এখন যে ডেঙ্গুগুলো হচ্ছে সেটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম বলি। অর্থাৎ হঠাৎ করে ডেঙ্গু রোগীর ব্লাড প্রেশার অনেক কমে যায় এবং তার নাড়ির গতি বেড়ে যায়, হৃৎপিণ্ডের গতি বেড়ে যায় এবং সে ক্রমশ অস্থির বোধ করে জ্ঞান হারানোর দিকে চলে যায়। এটি হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে একটি কারণ হচ্ছে ডেঙ্গু রোগীর শরীরের যে রক্তবাহী নালী, এগুলো থেকে তরল পদার্থ, আমরা এটাকে বলি প্লাজমা লিকেজ হয়ে চুইয়ে চুইয়ে শরীরের ফাঁকা জায়গা, যেমন পেটে, ফুসফুসের ফাঁকা জায়গায় এসে জমা হয় এবং পেটে পানি আসে, বুকে পানি আসে এবং ওই সময় কিন্তু এই শক সিনড্রোমের মতো ব্যাপারগুলো ঘটে। তাহলে এগুলোকে কিন্তু চিকিৎসা করে আমরা অনেকটাই এই রোগীকে সুস্থ রাখতে পারি। এর পাশাপাশি আরেকটা ব্যাপার আমি একটু সবাইকে মনে করিয়ে দিচ্ছি, ডেঙ্গু জ্বরে, এটি যেহেতু ভাইরাসজনিত জ্বর, প্ল্যাটিলেট মানে অণুচক্রিকা রক্তের কমে যায়। এই অণুচক্রিকা নিয়ে এক ধরনের উদ্বেগ এবং ভীতি মানুষের মধ্যে রয়েছে। এটা কমে যেতে থাকলেই লোকজন নিজের উদ্যোগে গিয়ে রক্ত সংগ্রহ করে ডাক্তারকে বা চিকিৎসককে চাপ দিতে থাকে যে তাকে ব্লাড দেওয়া হোক। এখানে বলে রাখা ভালো যে অণুচক্রিকা যদি বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে গাইডলাইন সেই অনুযায়ী প্ল্যাটিলেট বা অণুচক্রিকা যদি 10,000-এ নেমে আসে তাহলে কিন্তু ভয়ের কিছু নাই। 10,000-এর কমে নেমে আসলে তখনই কেবলমাত্র অণুচক্রিকা দেয়া হবে কি হবে না সেটি নানাবিধ বিবেচনার উপর নির্ভর করে। এ কারণেই ডেঙ্গু হলেই প্ল্যাটিলেট দেওয়ার জন্য উদ্বিগ্ন হওয়ার। আমরা যদি একটা পরিসংখ্যানের দিকে তাকাই, গতকালকে আমরা একটা পরিসংখ্যান দেখেছি যে 5 জন মারা গেছেন, প্রায় 1000 নতুন রোগী আক্রান্ত হচ্ছেন ঢাকা শহরেই, এবং যারা আক্রান্ত হচ্ছেন এদের মধ্যে মৃত্যু ঝুঁকিটা বেড়ে যাচ্ছে। তাহলে মৃত্যু ঝুঁকিতে কারা রয়েছে বেশিরভাগ? ধন্যবাদ। এই প্রশ্নের দুটো দিকে আমি একটু আলোকপাত করছি। একটি হচ্ছে আমরা রিপোর্টে দেখেছি 5 জন মারা গিয়েছে। এই রিপোর্টটা কোত্থেকে সংগৃহীত হয়েছে? স্বাস্থ্য অধিদপ্তর ঢাকা সহ বিভিন্ন জেলার সিভিল সার্জনের কাছ থেকে সংগ্রহ করেছে। ঢাকার কতগুলো হাসপাতাল, ঢাকাতে যদি 600 হাসপাতাল থাকে সেখানে 50-60টার বেশি হাসপাতালের তথ্য কিন্তু সংগৃহীত হয় নাই। তার মানে এটি একটি অংশত খণ্ডিত রিপোর্ট। এই ধারাটি গত অনেক বছর যাবৎ চলছে। কেন যেন বিগত সরকারের মধ্যে এক ধরনের ভীতিভাব ছিল যে ডেঙ্গুতে মৃত্যু এবং আক্রান্তর সঠিক সংখ্যা যদি প্রকাশ করা হয় মানুষজন ভীত হতে পারে। এ কারণে তারা কয়েকটি হাসপাতাল থেকে তথ্য নিয়ে এটি প্রকাশ করত। আমরা চাইব বর্তমানে এই অবাধ তথ্য প্রবাহের যুগে একটি স্বচ্ছ তথ্য এবং সঠিক তথ্য দেওয়া উচিত। বাংলাদেশের প্রত্যেকটা হাসপাতাল থেকে যদি তথ্য সংগ্রহ করা হতো তাহলে কিন্তু ভর্তি রোগী এবং মৃত্যু রোগীর সঙ্গে আরও বাড়ত। এটি একটি ব্যাপার। দ্বিতীয় কারণ, মৃত্যুর ঝুঁকি বাড়ার কতগুলো কারণ রয়েছে। একটি কারণ হচ্ছে আমরা জানি ডেঙ্গুর 4টি উপধরন, ডেঙ্গি 1, 2, 3, 4। সাধারণত কারো যদি একবার ডেঙ্গু 1 দ্বারা আক্রান্ত হয় সে আর কিন্তু কখনো জীবনে ডেঙ্গু 1 দ্বারা আক্রান্ত হবে না, 2, 3 বা 4 দ্বারা আক্রান্ত হবে। এবং গত বছর 1 দ্বারা আক্রান্ত হয়েছিল, এবছর 2 দ্বারা আক্রান্ত হলো, অর্থাৎ দ্বিতীয়বার।
দ্বিতীয়বার যাদের ডেঙ্গু আক্রান্ত হয় যারা, বা তৃতীয়বার বা চতুর্থবার, তাদের কিন্তু মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। আরেকটা হচ্ছে যেসব মানুষের দীর্ঘমেয়াদী বা ক্রনিক ডিজিজ রয়েছে, যেমন কিডনি ফেইলিউর রয়েছে, হার্টের ট্রান্সপ্ল্যান্ট করা, হার্টের বাইপাস সার্জারি, কিডনি ট্রান্সপ্ল্যান্ট বা এই জাতীয় ক্যান্সারের চিকিৎসা চলছে, তাদের ক্ষেত্রেও কিন্তু মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত রক্তের সুগার বা ডায়াবেটিস রয়েছে, তাদেরও ঝুঁকি বেড়ে যায়। এর বাইরে যেসব মানুষ ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর প্রথম দিকে চিকিৎসকের শরণাপন্ন না হয় না, এবং যেসব সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করলে ডেঙ্গুর খারাপ হওয়ার হাত থেকে বাঁচা যায়, সেই পদক্ষেপগুলো নেন না। যখন খারাপ হয়ে যান তখন তারা হাসপাতালে আসেন, তখন কিন্তু চিকিৎসকের করার জায়গা কম থাকে। তাহলে এর হাত থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে? জ্বর হওয়া মাত্রই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, কারণ এখন ডেঙ্গু জ্বর হচ্ছে, করোনা হচ্ছে, ভাইরাসজনিত জ্বর হচ্ছে, শ্বাসতন্ত্রের সংক্রমণ হচ্ছে, টাইফয়েড হচ্ছে, মানে পানিবাহিত যে জ্বরগুলো। অতএব জ্বর হওয়ার 1-2 দিনের মধ্যেই, যদি 3 দিনের মধ্যেই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে, তাহলে চিকিৎসক 1টি বা 2টি পরীক্ষা করে কোন ধরনের জ্বর সেটি কিন্তু নির্ধারণ করতে পারে, এবং সেই অনুযায়ী যদি জীবনযাপন এবং ব্যবস্থাপত্র গ্রহণের উপদেশ রোগীকে দিয়ে থাকে, রোগীরা কিন্তু খারাপ হয়ে যাবে না। এ কারণেই আমরা বলছি, এই সময়ে জ্বরকে অবহেলা করা, নিজের অসুস্থতাকে ত্বরান্বিত করা বা নিজের মৃত্যুকে আহ্বান করার মতো একটি কাজ হয়ে যাবে। জি, ধন্যবাদ জনাব লেলিন। আমি আবারও ফিরছি আপনার কাছে। জনাব মোজাহিরুল হক, আমরা যে বিষয়টা আলোচনার মাধ্যমে বুঝতে পারছি যে আসলে ডেঙ্গু হওয়ার পরে কিংবা ডেঙ্গু যিনি আক্রান্ত হয়েছেন তাকে আসলে সুস্থ করাটা চাইতে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ডেঙ্গু যেন না হয়, প্রতিরোধ ব্যবস্থাটা আসলে। এটার জন্য জনসচেতনতা যেমন প্রয়োজন, তেমনি আমাদের ঢাকায় 2 সিটি কর্পোরেশন রয়েছে, তবে বর্তমানে 2 সিটির মেয়রকে অপসারণ করা হয়েছে এবং যারা জনপ্রতিনিধি রয়েছে অপসারণ করা হয়েছে। প্রতি বছর আমরা দেখি যে প্রায় 165 কোটি টাকা গত অর্থ বছরে বাজেট বরাদ্দ দেওয়া হয়েছিল শুধু মশা নিধনের জন্য। এই বিপুল পরিমাণ অর্থ মশার পেটে যাচ্ছে এক প্রকার বলা যায়, কিন্তু আসলে কি এটা বাস্তবায়ন হয় এবং এই 2 সিটির ব্যর্থতা কোথায় কোথায় রয়েছে আসলে? ধন্যবাদ আপনাকে। আমি আপনার সরাসরি প্রশ্নের উত্তর না দিয়ে একটু ইনডাইরেক্টলি বলি। দেখেন, ডেঙ্গুটা কি শুধু আমাদের দেশেই আছে? তা তো না, এখন ছড়িয়ে পড়েছে না, দেশের এবং বাইরেও আমাদের ছিল দেশে এবং উৎপত্তিও না, সিটির বাইরেও আমাদের দেশে উৎপত্তিও না এটা, তাই না? আচ্ছা, এইটা একসময় একেবারেই ছিল না। আমাদের দেশে ছিল ম্যালেরিয়া, মশা বাহিত রোগ আমাদের দেশে একসময় ছিল ম্যালেরিয়া, এবং ম্যালেরিয়ার জন্য একজন মন্ত্রী পর্যন্ত ছিলেন আমাদের এই অঞ্চলে একসময়। তো এখন আমরা কিন্তু ম্যালেরিয়াটাকে কন্ট্রোলে আনতে পেরেছি, আর এবং বিশেষ করে এখন পার্বত্য চট্টগ্রাম ছাড়া অন্য কোথাও ম্যালেরিয়াটা নাই। কিভাবে হয়েছে? ওই একটাই উপায়, ম্যালেরিয়া ছড়ায় কি দিয়ে? মশক, তাই না? মশা। সুতরাং সেই জায়গাটাকে আমাদেরকে কিন্তু টার্গেট করতে হবে, সরকার এবং আমরা। আমাদের মূল লক্ষ্য হবে মশক নিধন। মশা যদি না থাকে তাহলে ডেঙ্গু নির্মূল হয়ে যাবে, কারণ এখানে ডেঙ্গু হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাহলে আমরা ব্যক্তিগতভাবে কিভাবে নিজেকে রক্ষা করতে পারি মশা থেকে, এইটা চেষ্টা করতে হবে। আর আমাদের সবার মনে রাখতে হবে যে মশা সাধারণত দিনে কামড়ায় যেটা, সেইটাই কিন্তু বিশেষ করে আমাদের এই ডেঙ্গুর কারণ। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, মশার থেকে তো আমরা বেঁচে থাকবো, তবে দিনের বেলা অবশ্যই, বিশেষ করে দুপুরের পরে বেশি সতর্ক থাকবো। হ্যাঁ, বেশি সতর্ক থাকবো, কারণ ওই সময়। এবং এই মশার থেকে সতর্ক থাকার জন্য যে কাজটা আমাদেরকে করতে হবে সেটা হলো, আমরা হসপিটালের কথা বলছিলাম যে হসপিটালের এটা হয় না কেন, ওটা। দেখেন, একটা হসপিটালে যেখানে একটা ডেঙ্গু ওয়ার্ড যদি থাকে, আপনি ডেঙ্গি ওয়ার্ডটাকে কেন নেটেড করবেন না? আপনি নেট লাগিয়ে দেন দরজা জানালায় এবং এনশিওর করেন যে এখানে মশা ঢুকলে সেটা মারা যাবে, মানে কেউ মারবে মশাটা। আলাদা কি কোনো ওয়ার্ড করা হয়েছে? আগে যেমন গত বছর আমরা দেখেছিলাম ডেঙ্গু ডেডিকেটেড একটা হসপিটাল ছিল। কিন্তু আপনার অ্যাপ্রোচটা কি নিচ্ছেন? আপনি অ্যাপ্রোচটা নিচ্ছেন প্রত্যেককে দিয়ে মশারি কেনাচ্ছেন, অথবা সরকার থেকে মশারি দিচ্ছেন। একটা মশারি দিয়ে মশায় কামড়াবে না, এইটা যাদের বিশ্বাস, আমি বলছি তারা একটা ভুল বিশ্বাস নিয়ে আছেন। মশারির উপর দিয়েও কামড়াতে পারবে। সুতরাং মশারি ইজ নট এ সলিউশন, এটা আগে স্বীকার করতে হবে সরকারকে, যে মশা ইজ নট দ্য সলিউশন ইন হসপিটাল। সুতরাং সেটাকে সম্পূর্ণ আপনি নেটেড করে দেন, জানালা
দরজাগুলি, এবং সেইগুলি যাতে সিল থাকে, সবসময় বন্ধ থাকে, সেটা এনশিওর করেন। আপনার তো ওখানে কাজ করার লোক আছে, তাদেরকে বলেন দরজা কোনো সময় খোলা যাবে না, খোলা রাখা যাবে না, জানালা কোনো সময় খোলা রাখা যাবে না। আমি বলছি নেটটা খোলা রাখা যাবে না, এমনি খোলা রাখেন আপনি। এটা হলো আমার একটা প্রাথমিক পরামর্শ সরকারের প্রতি, যারা হসপিটাল ম্যানেজ করছেন সারা বাংলাদেশে, যে ডেঙ্গি ওয়ার্ড আলাদা করেন এবং সেই ওয়ার্ডে আপনি নিশ্চিত করেন যে এইখানে ভিতরে কোনো মশা কোনো রুগীকে কামড়িয়ে বাইরে যেতে পারবে না, আবার বাইরের কোনো রুগীকে কামড়িয়ে মশা ভিতরে আসতে পারবে না। দ্যাট শুড বি এনশিওর্ড। দ্যাট ইজ নাম্বার ওয়ান। সেকেন্ড হলো যে আমি আগেই বলেছি প্রজনন কেন্দ্র আপনি চিহ্নিত করেন। আপনি ধরেন একটা হাসপাতাল আছে, তার ওইখানেই তো মশার প্রজনন হচ্ছে, আশেপাশে পানি জমতেছে, সেখানে প্রজনন হচ্ছে, কোনায় পানি জমে আছে, নালাগুলি পরিষ্কার করা হচ্ছে না। সুতরাং সেকেন্ড স্টেপ হবে যে আমাদের হসপিটালের আশেপাশে যাতে মশক প্রজনন হতে না পারে, কারণ ডেঙ্গু রুগী যেহেতু এসছে, সুতরাং তাকে কেউ মশা কামড়াতে পারে এবং এইটা এখানে প্রজনন ঘটাতে পারে। এটা হলো দুইটা। থার্ড যেটা সরকারের যেটা করা উচিত, সেটা হলো পুরো শহরকে মশক নিধনের মাধ্যমে মশক মুক্ত করা, পুরো শহরকে। এবং সেইটার জন্য যে কথাটা আমি আপনাকে আগে বলেছি, সেটা হলো জনসম্পৃক্ততা। জনগণ সচেতন আছে, কিন্তু তাদেরকে সম্পৃক্ত করা, ইনভলভ করা, নিজের ঘরের মশা মারার জন্য যখন তাকে ইনভলভ করবেন, পাশাপাশি পাড়ায় মহল্লায় ওয়ার্ডের যিনি মেম্বাররা আছেন, কমিশনার আছেন, মেম্বার তো একটা ওয়ার্ডের একটা মেম্বার আছেন, তার নেতৃত্বে ভালো কথা বলেছেন যে ভলান্টিয়ারের কথা, এবং এলাকার ছেলেপেলেরা তারা এবং মানুষ ওখানে যারা আছেন অবস্থান করছেন, তাদেরকে নিয়েই আপনি সেই এলাকার মশা নিধন করেন, তাহলে এটা জিনিসটা সহজ হয়ে যাবে। অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে। ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় আপনার করোনাকে তারা করেছিল, প্রতিরোধ করেছিল এই একটা উপায়, মানে জনগণকে সম্পৃক্ত করে তারা কিন্তু একটা মুভমেন্টের মতো নিয়েছে সেটা। সুতরাং আমরা যেটা পরামর্শ দিতে পারি সেটা হলো, প্রথম কথা হলো প্রথমবার আক্রান্ত হতে পারে একজন, আমাদের লেডিং সাহেব বলেছেন, দ্বিতীয়বার আক্রান্ত হতে পারে, তৃতীয়বারও হতে পারে। তা আমরা যেন একটা কথা মনে রাখি যে দ্বিতীয়বার আক্রমণটা যখন হবে, তখন কিন্তু তার সাইন সিমটমস কমপ্লিটলি ডিফারেন্ট হয়ে যাবে, একরকম থাকবে না। তখন যে সমস্ত সাইন সিমটমস আছে, তার সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, এখন ধরেন তার জ্বর আছে, কিন্তু সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে, জ্বর নিয়ে কেউ কিন্তু চিন্তা করবে না যে তার ডেঙ্গি হয়েছে। তার ধরেন ভমিটিং হতে থাকবে, পারসিস্টিং ভমিটিং, সে খালি বমি করবে, কিছুক্ষণ পর পর বমি করবে, ব্রিদিং তার কষ্ট হবে, শ্বাস নিতে কষ্ট হবে। এই যে জিনিসগুলি কয়েকটা কথা বললাম আমি, তারপরে আপনার খুব রেস্টলেসনেস থাকবে, তারপরে ব্লাড ভমিটিং হবে। এই জিনিসগুলি হচ্ছে কখন? প্রথমবারে না, এই জিনিসগুলো হচ্ছে দ্বিতীয়বার তৃতীয়বার আক্রান্ত হলে, এবং সেই সময় রোগীরা কিন্তু অত্যন্ত সিরিয়াস থাকবে, এমনকি ডাক্তাররাও তার ডায়াগনোসিস মিস করতে পারে। সুতরাং সেই জায়গায় তার ইনভেস্টিগেশনের দরকার আছে, এবং তাকে সত্যিকারেরভাবে সেই সময় তাকে ইন্টেনসিভ কেয়ার ইউনিটে নিয়ে চিকিৎসা দেওয়া উচিত। এবং এই জায়গায় দেরি করলে আমরা রোগীকে বাঁচাতে পারবো না। ডেঙ্গি একটা সাধারণ রোগ, মশার কামড় থেকে বেঁচে থাকলে বেঁচে থাকতে পারতেছি, কিন্তু এইটা যদি ওরকম সেকেন্ড টাইম বা থার্ড টাইম কারো হয়, প্রথমবারে ধরাই পড়লো না, সেকেন্ড টাইম থার্ড টাইমে ধরা পড়ার পরে সিভিয়ারিটি ইজ টু মাচ, এবং তখন কমপ্লিকেশনগুলি এমন যেগুলি এর অন্যান্য সিমটমের সাথে মিলেই না, ডাক্তারই মিস করবে অনেক সময়। সুতরাং সেই জায়গায় অত্যন্ত সতর্কতার সাথে হসপিটালে ভর্তি করে তার চিকিৎসা দিতে হবে। তার সিমটোম্যাটিক ট্রিটমেন্টগুলি যেমন দরকার আছে, আর অন্যান্য ম্যানেজমেন্ট যেগুলি দরকার আছে, সেগুলি একমাত্র হাসপাতালেই সম্ভব। এবং সেই হাসপাতালে প্রয়োজনীয় যা থাকা দরকার, যেটা সরকারকে এনশিওর করতে হবে। আপনি ডেঙ্গির চিকিৎসা হচ্ছে হাসপাতালে, উপজেলা হাসপাতালে, সেখানে কি দ্বিতীয়বার ডেঙ্গি আক্রান্ত হলে তাকে বাঁচাতে পারবেন? আপনি কোনোদিনই পারবেন না। আপনি উপকরণ দিয়ে সমৃদ্ধ না সে সমস্ত হাসপাতাল। সুতরাং আপনাকে যখন সমন্বিত চিন্তা করতে হবে যে আমার একটা মৃত্যু, কিন্তু যেই পরিবারের সে মৃত্যুটা তার জন্য অনেক বড় একটা জিনিস, তো আমরা একটিও মানুষকে মরতে দেব না। এই রকম প্রতিজ্ঞা নিয়ে যদি আমরা ডেঙ্গু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগুলি যেগুলি দরকার এটা এনশিওর করতে পারি, দ্যাট উইল বি আ সাকসেস ফর আস। জি, ধন্যবাদ। জনাব লেলিন, আপনার কাছে আমি জানতে চাইবো, যে আমরা দেখেছি মশা নিধনের জন্য আগে স্প্রে করা হতো ফগ মেশিন দিয়ে,
এবং এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠেছে, আসলে যতটুকু বাজেট বরাদ্দ ছিল সেই পরিমাণ মেডিসিন কেনা হয়নি কিংবা নিম্নমানের মেডিসিন দিয়ে স্প্রে করা হয়েছে। এই স্প্রেটা আসলে কতটুকু কার্যকর? এতে কি মশা নিধন সম্ভব? মশা নিধন সম্ভব এবং সম্ভব না। অর্থাৎ মশাকে মারার জন্য স্প্রেটাকে যদি আমি গুলির সাথে তুলনা করি, যদি সেই গুলিতে বারুদ না থাকে তো মশা তো মারা যাবে না। তো যে ফগিং যেটা করা হতো, প্রথম যে স্যাম্পলটি ল্যাবরেটরিতে পরীক্ষা করা হতো সেটিতে দেখা যেত এটি কার্যকর, কিন্তু মাঠে ঘাটে যেটা করা হতো দেখা যেত তাতে মশা মরে না। ফলে কি দাঁড়ালো? অর্থাৎ একটি ব্যাপার জনগণ সাধারণ মানুষ বলে থাকে যে মাঠে ঘাটে যেটা ছেটানো হতো এটি আসল ওষুধ না, নকল ওষুধ। এটি একটি ব্যাপার। দ্বিতীয়ত আরেকটি ওষুধ যেটি ঢাকা সিটি কর্পোরেশন উত্তর এনেছিল, কিন্তু পরে দেখা গেল এটি নকল ওষুধ। ওই ওষুধটি কার্যকর ছিল, কিন্তু সেটি বাংলাদেশে আর আনা হয় নাই। এটি একটি ব্যাপার। আর তৃতীয় ব্যাপার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, এই মহল্লায় আজকে স্প্রে করলো, কিছু মশা তো উড়ে পাশের মহল্লায় চলে যাবে, সে তো 200 মিটার উঠতে পারে, তাই না? ঢাকা শহরে কোনো ঢাকার পাশ থেকে আসলো। এ কারণে আমাদের প্রস্তাব, আমরা অনেক আগের থেকে বলছি যে সারা দেশে একই সাথে অন্তত 3 দিনের একটি প্রোগ্রাম হাতে নেওয়া হোক, যে প্রোগ্রামের প্রধান লক্ষ্য হবে মশার প্রজনন ক্ষেত্রগুলো বাড়ির ভেতর থেকে শুরু করে পাবলিক স্পেস, অর্থাৎ মাঠ, পুকুর, খাল, বিল, তারপরে খেলার মাঠ বা অফিস আদালত, এইসব সমস্ত জায়গাকে যুক্ত করে মশার বাসস্থান এবং প্রজনন ক্ষেত্রগুলো ধ্বংস করা হবে। সাথে সাথে নানা জায়গায়, সারা দেশেই নানা জায়গায় যেসব জায়গায় উড়ন্ত মশা পাওয়া যাবে সেগুলোকে হত্যার জন্য, মেরে ফেলার জন্য স্প্রে করা হবে। এবং যেসব জায়গায় লার্ভা মানে শুকোকীট পাওয়া যাবে, লার্ভিসাইড জাতীয় ওষুধ দেওয়া হবে। যদি পরপর 3 দিন সারা দেশে একই সাথে করা যায় তাহলে কি হবে, এক জায়গার মশা উড়ে আরেক জায়গায় যেতে পারবে না, ফলে কিন্তু কোথাও আর মশা থাকবে না। এরপরেও কিছু ডেঙ্গু থেকে যেতে পারে। যেখানে ডেঙ্গু হবে সেই জায়গাটাকে ইংরেজিতে বলা হয় হট স্পট, উত্তপ্ত ক্ষেত্র ঘোষণা করে সে তার চারদিকটাকে অনেকটা ঘিরে ফেলার মতো করে সেখানে চিরুনি অভিযানের মতো করে মশক নিধন অভিযান করা হবে। এবং রোগীদের র্যান্ডম স্যাম্পলিং করে, অর্থাৎ দৈব চয়নের মতো নমুনা নিয়ে পরীক্ষা করে দেখা যাবে যে সেখানকার কত ভাগ লোকের ডেঙ্গু রয়েছে অথবা হয়নি, সেই অনুযায়ী চিকিৎসা দিতে হবে। যদি এই কাজটি আমরা সারা দেশব্যাপী করতে পারি তাহলে কিন্তু প্রেক্ষাপট বদলে যাবে। দেখুন, আমাদের পাশের দেশের, আমাদের লাগোয়া যে রাজ্যটি পশ্চিমবঙ্গে ডেঙ্গু নিয়ন্ত্রিত হয়েছে। একই রকম জলবায়ু, মানুষজনের একই ধরনের নৃতাত্ত্বিক গড়ন থাকা সত্ত্বেও আমরা করতে পারিনি। কারণ আপনি যে টাকাটার কথা বললেন, দুটো সিটি কর্পোরেশনকে দেয়া হয়, এই টাকা দিয়ে তারা লম্ফ জম্ফ জাতীয় যে প্রদর্শনবাদিতা করেছে, আমরা বারবার বলেছি যে এই প্রদর্শনবাদিতা বন্ধ করে কাজের কাজটি করুন, অর্থাৎ মশাকে মারুন। একবার তো মজা করে আমরা বলতাম, তোমরা এইসব না করে যদি মশাকে 100 টাকা করে দিয়ে দাও, মশা উড়ে বার্মা চলে যাবে, হ্যাঁ, তাও এইসব দেখানো বন্ধ করো। একবার আমরা দেখলাম, নিশ্চয়ই আপনারও মনে আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় চারু করার সামনে ফগিং মেশিন নিয়ে কমান্ডো স্টাইলে লেফট রাইট করতেছে। এগুলো করে তো আসলে মানুষকে দেখিয়ে তো লাভ নেই, মশাটা মারতে হবে। যখন মশাটা মরবে ডেঙ্গু কমবে, এবং ডেঙ্গু যত কমতে থাকবে মশার মারাটাও তত বাড়তে, মানে মশার প্রাদুর্ভাবও কমতে থাকবে। আরেকটি ব্যাপার আমরা আলোচনায় আনিনি, ঢাকা শহরে গত 2-3 বছরের জরিপে দেখা গিয়েছে নির্মাণাধীন যে বাড়িগুলো, তার যে বেসমেন্টে যেখানে পানি জমে থাকে সেখানে কিন্তু মশার প্রজনন সবচেয়ে বেশি হয়। গত কয়েক মাস যাবৎ সেই সব জায়গায় কিন্তু কোনো দেখভালের ব্যাপার, তদারকির ব্যাপার নাই, ফলে মশা বাড়ছে। তাহলে মশার বৃদ্ধি বন্ধ করতে হবে, বন্ধ করে বাকি কাজগুলো যদি আমরা ঠিক মতো করতে পারি তাহলে মশাকে নিয়ন্ত্রণ আনা যাবে। একসময় আমরা বলতাম ঢাকার কোনো মেয়র ধমক দিয়ে মশা মারতে চান, যেমন করে ধমক দিয়ে বিরোধী দলকে তারা দমন করতো। তখন আমরা বলতাম যে মশা কিন্তু কারো ধমক বোঝে না, অতএব কাজটি করুন, কাজের ফল পাওয়া যাবে। আমরা কাজ কাকে বলি? যখন বল প্রয়োগ করে কোনো ফল উৎপাদন হয় আমরা তখন সেটাকেই কাজ বলি, আর যদি ফল উৎপাদন না হয় তখন আমরা তাকে ব্যর্থতা বলি। ঢাকাতে এবং বাংলাদেশে
মশা মারার জন্য যে কাজ করা হয়েছে সবগুলো হলো ব্যর্থ কর্ম, কারণ কোনো ফল দেখা যায়নি। যে আমরা আবারও একটি বিরতি নিব, এরপরে আবারও ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে আবারও আমরা বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি মাই টিভির 50 মিনিটস অনুষ্ঠানে। নিশ্চয়ই আপনারা দেখছিলেন ডেঙ্গু এবং এর ভয়াবহতা নিয়ে আমরা আজ আলোচনা করছিলাম, সে বিষয়গুলো নিশ্চয়ই আপনারা অবগত হয়েছেন। আমরা আবারও আলোচনায় ফিরব। জনাব মোজাহেরুল হক, আপনার কাছে আসলে সর্বশেষ আমার জানতে চাওয়া যে আমরা দেখেছি এর আগে করোনা ভাইরাস ছিল, সেটা দ্রুত গতিতে সবাই একসাথে মিলিত হয়ে আমরা কিন্তু মোকাবেলা করতে পেরেছি বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে। সব জায়গায় যেরকম বিশ্বে বিভিন্ন দেশে করোনা মোকাবেলা হয়েছে, বাংলাদেশেও হয়েছে। তবে ডেঙ্গুর ক্ষেত্রে আমরা ভিন্নতা দেখতে পাচ্ছি, প্রতি বছরই এই সংখ্যাটা বাড়ছে, কমছে না কিন্তু। তাহলে এইটা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না কেন? এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন আর আগের মতো রাজনৈতিক সরকার নেই, 5ই আগস্টের পরে সরকার পরিবর্তন হয়েছে এবং এটা জনগণের সরকার বলা হচ্ছে। সেক্ষেত্রে আপনার কি পরামর্শ থাকবে এই সরকারের প্রতি? ধন্যবাদ আপনাকে। এটা একটা সিস্টেম ম্যানেজমেন্টের বিষয়, মানে হেলথ সিস্টেম ম্যানেজমেন্টের বিষয় এখানে কিন্তু জড়িত, এবং তারই একটা অংশ হিসাবে আমাদের এই যে একটা ডিজিজ নিয়ে আজকে আমরা আলাপ করছি, এইটারও একটা সিস্টেমিক ম্যানেজমেন্ট দরকার। তো এখন সেটা যদি করতে হয় তাহলে আমাদেরকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের এই দক্ষিণ পূর্ব এশিয়ার ভিতরে স্বাস্থ্যে সবচেয়ে কম বাজেট, আমাদের অ্যারাউন্ড 5% বাজেট। এবং দুঃখের বিষয় যে আজ পর্যন্ত আমরা যে বাজেটটা আমাদেরকে দেওয়া হয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে, স্বাস্থ্য মন্ত্রণালয় সেই বাজেটটা কোনোদিন খরচ করতে পারেনি, টাকা ফেরত দিয়েছে, তার মানে ইউটিলাইজ হয়নি। তার মানেটা হলো যে আমাদের যারা মন্ত্রণালয় চালাচ্ছেন এবং সেখানে যারা আছেন তাদের দক্ষতা কিন্তু কোশ্চেনেবল হয়ে যায় তখন, যে যেটা খরচ করেছে সেটা কি উপযুক্ত জায়গায় খরচ হয়েছে? আমি সেটাই আসছি। তাহলে প্রথমটা হলো যে তারা যে টাকা, যখন কি পরিকল্পনা মন্ত্রণালয়কে কাছে টাকা চাওয়া হয় তখন বলে আপনারা তো টাকা খরচ করতে পারেন না, এই যে দেখেন প্রতি বছর আপনারা টাকা খরচ করতে পারেন না, ফেরত এসছে। সুতরাং এই যে খরচ করতে না পারাটা, এটা কিন্তু একটা অদক্ষতা এই জন্য যে আপনার তো একটা প্ল্যান্ড একটা কর্মসূচির উপরে আপনি তো টাকা বরাদ্দ নিয়েছেন, তার মানে আপনার কোনো কর্মসূচি সঠিকভাবে আপনি বাস্তবায়িত করেন। এটা হলো এক। দ্বিতীয়, দেখেন দুর্নীতির বিষয়টা একদম সর্বজন বিদিত, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়টা। তাহলে অদক্ষতার সাথে যদি দুর্নীতিটা যোগ হয় তাহলে দেখেন, তাহলে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতির কারণে আরেকটা ক্ষতি হচ্ছে। যেমন দুর্নীতির কথা রেনি সাহেব বলতে পারবেন, যে ওষুধ আনার কথা সেই জায়গায় অন্য ওষুধ এসেছে এবং সেটা ইফেক্টিভ না। তাহলে এই ধরনের দুর্নীতি যদি থাকে, তাহলে দুর্নীতি থাকলে যে কাজটা আমি করতে চাই সেটা দুর্নীতির কারণে আমি সফল হব না। এটা হলো দ্বিতীয় কারণ। আরেকটা দেখেন অপচয়, যেমন যেই ওষুধটা আনার দরকার ছিল আমি সেই ওষুধটা আনি নাই, সুতরাং জিনিসটা নষ্ট হলো, এটাও একটা অপচয়। সুতরাং এই যে তিনটা কারণ আমি বললাম, অদক্ষতা, দুর্নীতি এবং অপচয়, এই তিনটা কারণ যদি আমরা দূর করতে পারি, এরপরে যদি আমরা এখন ডেঙ্গু রোগটাকে অ্যাড্রেস করতে চাই সারা দেশব্যাপী, তাহলে আমরা কি করতে পারি? তাহলে আমরা এটাকে বলি হলো স্ট্র্যাটেজিক প্ল্যানিং, মানে কৌশলগত পরিকল্পনা, যে আমি কি করব, কতদিনে করব, কিভাবে করব। তিনটা জিনিস, সিম্পল অ্যাজ ইট ইজ। তাহলে আমি কি করব? আমি ডেঙ্গু নিধন করব, ঠিক আছে। কতদিনে করব? আমি 3 মাসের ভিতরে ডেঙ্গু নিধন করব। ঠিক এইভাবে যদি আমরা একটা পরিকল্পনা করে এবং লক্ষ্য ঠিক করে যদি আমরা অগ্রসর হই এবং কি কি কাজ দিয়ে ডেঙ্গুটা নির্মূল করব, অনুষ্ঠানে প্রায় তাহলে কিন্তু আমরা সফল হতে পারব। একটু সংক্ষিপ্ত আকারে শুনতে চাই আপনার পরামর্শ কি থাকবে সরকারের প্রতি ডেঙ্গু নিয়ন্ত্রণ? ডেঙ্গু নিয়ন্ত্রণের জন্য প্রথম কথা তো একটি সুসমন্বিত পরিকল্পনা। এখন পর্যন্ত দেশে সেটি প্রণয়ন করা হয়নি। এই পরিকল্পনাটা কারা বাস্তবায়ন করবে? স্বাস্থ্য মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়, এই দুটো মন্ত্রণালয়ের মধ্যে এবং সংস্থাগুলোর মধ্যে যৌথ কার্যকরী কোনো সমন্বয় এখন পর্যন্ত তৈরি করা হয়নি। তৃতীয়ত হচ্ছে, এটি বাস্তবায়নের জন্য যে লোকবলগুলো কারা হবে সেটি চিহ্নিত করা হয় নাই। এবং চতুর্থত হচ্ছে যে
সারা দেশে ডেঙ্গু নিয়ন্ত্রণ মশা নির্মূলের জন্য যে বাজেট, সেই বাজেটটি কত লাগতে পারে সেটিরও প্রাক্কলন করা হয়নি, এবং বরাদ্দ তো অনেক দূরের কথা। তার মানে ঢাল তলোয়ার তৈরি না করে নিধিরাম সর্দারের মতো যুদ্ধ ঘোষণা করা হয়েছে মশার বিরুদ্ধে। ফলে মশা মরছে না, বরঞ্চ নিধিরাম সর্দার নিজেই মাঝে মাঝে পর্যদস্ত হচ্ছে। এ কারণেই আমরা বলবো পরিকল্পনার ঢাল এবং সমন্বয় এবং লোকবলের তলোয়ার আগে তৈরি করা হোক, এবং তলোয়ারের ঢালের লোহা লক্কর কোত্থেকে আনা হবে, সেই টাকা কোত্থেকে হবে সেটি বরাদ্দ করা হোক, তবেই নিধিরাম যুদ্ধে জিততে পারবে। তা না হলে কিন্তু ডেঙ্গুর প্রকোপ চলতে থাকবে। আমরা বছরের পর বছর, ইতিমধ্যেই আমরা বললাম 2 যুগ অতিক্রান্ত হয়েছে, আমরা একই কথার চর্বিত চর্বণ করছি। যদি 2 যুগে যে পরিমাণ টাকা মশার জন্য খরচ করা হয়েছে, সেই টাকাকে যদি মেলানো যায়, বাংলাদেশে মশার সংখ্যা যা আছে তার থেকে কিন্তু টাকার সংখ্যা বেশি হবে। তো এই জন্যই বলবো যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনাকে সফল করার জন্য কি কি উপাদান অস্ত্র দরকার সেটি জোগাড় করা, সেই অর্থ জোগাড় করা, লোকবলকে তৈরি করা, এজন্য একটি প্রচণ্ড সদিচ্ছা সম্পন্ন সরকারি নেতৃত্ব দরকার। সেটি আমরা এখনো পাইনি। আমরা আশা করছি জনগণের সরকার বলে যারা নিজেদেরকে পরিচয় দিচ্ছে, তারা এই কাজটি সুসম্পন্ন করতে পারবে। জি, আপনাকে ধন্যবাদ। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা আলোচনা করছিলাম ডেঙ্গু এবং এর ভয়াবহতা নিয়ে। আমরা যদি ডেঙ্গু বিষয়ে বলি, তাহলে ডেঙ্গু প্রতিরোধ করাটা আসলে পরিবেশ পরিস্থিতি সবকিছু পরিষ্কার রাখা থেকে শুরু করে এর সুচিকিৎসার মাধ্যমে যাতে মৃত্যু না ঘটে সেটা সুনিশ্চিত করা, এবং ডেঙ্গু নিয়ন্ত্রণে যারা রয়েছেন বিভিন্ন স্থানে তাদেরকে সচেতনভাবে কাজ করতে হবে, এবং যেই পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো যেন তারা যথাসময়ে নিতে পারে। সেই সাথে আমরা যদি মানুষকে সুরক্ষা দিতে না পারি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে যদি আমরা এই ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে না পারি। প্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকায় আপনাদের সবাইকে ধন্যবাদ। শুভরাত্রি।